যারা ২৭শে জুলাই অনার্স প্রথম বর্ষে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয় এই বিষয়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আশা করা যায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই অল্প কয়েকটা প্রশ্ন যদি আপনারা দেখেন এবং এই অল্প সময়ে মাত্র ৭-৮ দিন বাকি আছে, হয়তোবা আজকে ১৮ তারিখ অর্থাৎ ২৭শে জুলাই, আর ৯ দিন বাকি আছে। তো এই অল্প সময়ে যদি আপনি বইয়ের মতো হুবহুভাবে পড়েন বা ওইভাবে যদি আপনি শিখেন, হয়তো বা সম্ভব হবে না পরীক্ষার খাতায় তোলার জন্য। তাহলে এই জন্যই আমরা নিয়ে আসছি শর্ট সাজেশন হিসেবে অল্প কয়েকটা প্রশ্ন। আশা করি এই প্রশ্ন থেকে আপনি ৫ থেকে ৬টা ইনশাল্লাহ কমন পাবেন। তো চলেন শুরু করা যাক। প্রথম হচ্ছে, অভিন্ন বাংলার রাজনৈতিক ঐক্যে একে ফজলুল হকের ভূমিকা মূল্যায়ন করো। এটা হচ্ছে ভূমিকা। অর্থাৎ আপনাদের জন্য যে খ নাম্বার এমনকি গ নাম্বার প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আপনার মোট নাম্বার থাকবে ১০ এবং আর ৮টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাই ৮-১০-৮০। তো এইভাবেই নাম্বার বন্টন আশা করি আপনারা সকলেই জানেন। তো আবার ক নাম্বার বা খ নাম্বারও থাকতে পারে, আবার ক, খ, গ নাম্বারও থাকতে পারে। তাই এখানে ক এবং খ অনুযায়ী আমরা দিতেছি। তো প্রথমে ভূমিকা। অভিন্ন বাংলার রাজনৈতিক ইতিহাসের শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন একজন প্রভাবশালী নেতা। তিনি বাংলার কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হিন্দু মুসলিম সম্প্রীতি ও অভিন্ন বাংলার রাজনৈতিক ঐক্য রক্ষার ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। অর্থাৎ এটা হচ্ছে ভূমিকা। তারপর হচ্ছে একে ফজলুল হকের ভূমিকা, এটা হচ্ছে ১ নাম্বার। অর্থাৎ আপনি অনার্স পরীক্ষায় যতগুলো টপিক দিবেন আশা করি তত নাম্বার বেশি পাবেন। আপনি একাধারা ক্লাস 6, 7 বা 8-এর মতো যদি আপনি রচনার মতো লেখেন, বর্তমানকালে কিন্তু এই রচনার সিস্টেম চলে না। যতগুলা পয়েন্ট দিবেন ততই নাম্বার পাবেন আশা করি। তো কৃষক, ১ নাম্বার হচ্ছে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা। অর্থাৎ ১৯৩৬ সালে কৃষক প্রজা পার্টি গঠন করে কৃষক ও সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেন একে ফজলুল হক। তারপর হচ্ছে ২ নাম্বার হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা। তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে প্রশাসন পরিচালনার পক্ষে ছিলেন এবং সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করেন। ৩ নাম্বার হচ্ছে ১৯৩৭ সালের নির্বাচন ও সরকার গঠন। বাংলার প্রাদেশিক নির্বাচনে সফল হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে জনগণের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ৪ নাম্বার হচ্ছে কৃষকদের স্বার্থ সংরক্ষণ। ৫ নাম্বার হচ্ছে শিক্ষা সম্প্রসারণ। অর্থাৎ ৬ নাম্বার। তারপর হচ্ছে ৬ নাম্বার প্রশাসনিক সংস্কার। তারপর হচ্ছে ৭ নাম্বার লাহোর প্রস্তাব উপস্থাপন, কিন্তু একে ফজলুল হক করেন। তারপর হচ্ছে ৮ নাম্বার অভিন্ন বাংলার পক্ষে অবস্থান। অর্থাৎ দেশ ভাগের পূর্বে তিনি বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অভিন্ন বাংলার ধারণাকে সমর্থন করেন। তারপর হচ্ছে মূল্যায়ন হচ্ছে একে ফজলুল হক ছিলেন জননেতা, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে বাংলার মানুষের কল্যাণে কাজ করেছেন। কৃষক বান্ধব নীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অভিন্ন বাংলার স্বার্থ রক্ষায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয়। তো সর্বশেষ হচ্ছে উপসংহার। আমি আপনাদেরকে এইভাবে বলতেছি, সামান্য যদি আপনাদের আইডিয়া থাকে বা এই সম্পর্কে যদি আপনাদের চর্চা থাকে বা এই সম্পর্কে যদি সামান্য পরিমাণও যদি আলোচনা হয়, এতে দেখা গেছে আপনার পরীক্ষার হলে আপনার বসে থাকতে হবে না। তো উপসংহার হচ্ছে, বাংলার রাজনৈতিক ঐক্য, গণতান্ত্রিক চেতনা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় একে ফজলুল হকের অবদান অনন্য। তাই তিনি বাংলার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচিত। তো পরবর্তী যেই প্রশ্নটি আছে খ নাম্বারে, এটা হচ্ছে
তারপরে হচ্ছে যে 1 নম্বরের খ আছে, নম্বরের খ হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান আলোচনা করা। তো চলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্র গঠন এবং জাতীয় উন্নয়নের ইতিহাসে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালন করেন এবং স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক সম্পর্কে জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। জিয়াউর রহমানের ভূমিকা অবদান: 1 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা। 1971 সালে 26 ও 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। এতে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণ যুদ্ধের জন্য অনুপ্রাণিত হয়। তারপর 2 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ নেতৃত্ব। তিনি মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টরের অধিনায়ক এবং পরে জেট ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বহু সফল অভিযান পরিচালনা করেন। 3 নম্বর হচ্ছে, আমি আগেই বলেছি, যত টপিক দিবেন, যত নতুন নতুন টপিক দিবেন, পয়েন্ট দিবেন, তো নাম্বার বেশি পাবেন। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা। রাষ্ট্রপতি হিসেবে তিনি রাজনৈতিক অস্থিরতা দূর করে প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। 4 নম্বর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ, অর্থাৎ বিএনপি। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণা প্রবর্তন করেন, যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়া হয়। তারপর 5 নম্বর হচ্ছে বিএনপি প্রতিষ্ঠা। 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনর্বর্তনে তার ভূমিকা উল্লেখযোগ্য। 6 নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে অবদান। তিনি কৃষি উপাদান বৃদ্ধি, তারপর হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন ও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার উদ্যোগ নেন। তারপর হচ্ছে 7 নম্বর বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। 8 নম্বর হচ্ছে আঞ্চলিক সহযোগিতার উদ্যোগ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার ধারণা উপস্থাপন করে, যা পরবর্তীতে সার্ক প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে বিবেচিত হয়। তো মূল্যায়ন হচ্ছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে ইতিহাসবিদের মধ্যে ভিন্নমত রয়েছে, তবে মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, প্রচার, রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক উন্নয়ন এবং বৈদেশিক সম্পর্ক সম্প্রসারণে তার অবদান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। অর্থাৎ সর্বশেষ উপসংহার হচ্ছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক নেতা। মুক্তিযুদ্ধে তার সাহসিকতা এবং স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র গঠনে তার পরবর্তী রাষ্ট্র গঠনে তার বিভিন্ন উদ্যোগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তো এই পর্যন্তই। তারপর হচ্ছে
2 নাম্বার হচ্ছে ক, এটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা ও অবদান আলোচনা করো। তো ভূমিকা হচ্ছে 2024 সালের গণ অভ্যুত্থানে বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলন ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। তাদের নেতৃত্বের সাহস ও আত্মত্যাগের মাধ্যমে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে জনমত গড়ে ওঠে। ছাত্র সমাজের ভূমিকা ও অবদান, 1 নম্বর হচ্ছে আন্দোলনের সূচনা। ছাত্র সমাজ বৈষম্য বিরোধী দাবিকে কেন্দ্র করে আন্দোলনের সূচনা করে। 2 নম্বর হচ্ছে নেতৃত্ব প্রদান। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের নেতৃত্ব দেয় এবং কর্মসূচি ঘোষণা করে। 3 নাম্বার হচ্ছে জনসচেতনা সৃষ্টি। 4 নাম্বার হচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচি পালন। 5 নাম্বার হচ্ছে গণ অংশগ্রহণ নিশ্চিত করা। 6 নাম্বার হচ্ছে আত্মত্যাগ। অনেক শিক্ষার্থী আহত ও নিহত হন, যা আন্দোলনকে আরও বেগবান করে। তারপর হচ্ছে 7 নাম্বার গণতান্ত্রিক চেতনা জাগ্রত করা। ছাত্র সমাজ গণতন্ত্র, ন্যায় বিচার ও জবাবদিহিতার দাবিকে শক্তিশালী করে। তো মূল্যায়ন করা এভাবেই লিখতে পারেন। 24 সালের গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের নেতৃত্ব আন্দোলনের অন্যতম প্রধান শক্তি ছিল। তাদের ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে। উপসংহার হচ্ছে ছাত্র সমাজের সাহস, নেতৃত্ব ও আত্মত্যাগ 24 সালের গণ অভ্যুত্থানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে। তারপর 2 নম্বর হচ্ছে 24 সালের গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। ভূমিকা হচ্ছে 2024 সালে গণ অভ্যুত্থানের বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কারণে প্রেক্ষাপটে এই আন্দোলনের সৃষ্টি হয় এবং এটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। গণ অভ্যুত্থানের কারণ, 1 নম্বর হচ্ছে বৈষম্য বিরোধী দাবি ও কোটা ইস্যু। 2 নম্বর হচ্ছে সুশাসন ও জবাবদিহিতার দাবি। 3 নম্বর হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিয়ে উদ্বেগ। আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ ও সংঘর্ষ। ছাত্র সমাজের নেতৃত্বে দেশব্যাপী জনসমর্থন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তথ্য প্রচার। গণ অভ্যুত্থানের তাৎপর্য হচ্ছে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি, ছাত্র সমাজের রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বের বিকাশ, রাষ্ট্র পরিচালনায় সংস্কারের দাবি জোরদার হওয়া। তারপর হচ্ছে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। সর্বশেষ বলা যায় যে মূল্যায়ন হিসেবে 24 সালের গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এর কারণ ও ফলাফল নিয়ে বিভিন্ন মত থাকলেও এটি বাংলাদেশের সমসাময়িক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। অর্থাৎ উপসংহার হিসাবে আপনি এভাবে লিখতে পারেন, 24 সালের গণ অভ্যুত্থান গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার নিয়ে নতুন আলোচনার সৃষ্টি করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা দীর্ঘদিন স্মরণীয় থাকবে। তো অর্থাৎ আজকে মাত্র 2টি প্রশ্ন আমরা দেখলাম। তো 2টি প্রশ্নের মাঝে ক, খ এবং 2-এরও ক, খ, অর্থাৎ মোট 4টি প্রশ্ন আমরা সমাধান করলাম, মানে 20 মার্কের প্রশ্ন সমাধান। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে আমরা অবশ্যই পরবর্তী প্রশ্নের আমাদের সাজেশন অনুযায়ী 10 থেকে 15টা, মানে অর্থাৎ 13 থেকে 15টা প্রশ্ন আপনারা পাবেন ইনশাল্লাহ। আশা করা যায় না, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার কেন্দ্রে অবশ্যই পরীক্ষার হলে 6টার মতো প্রশ্ন ইনশাল্লাহ পাবেন কমন। তো 12টা প্রশ্ন থাকবে, এখান থেকে 6টা প্রশ্ন পাবেন, অর্থাৎ 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। 6টা প্রশ্নের উত্তর আপনারা আমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং নিয়মিত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে পারবেন এবং পরীক্ষার যেই শর্ট সাজেশন আছে ও প্রচুর পড়া, ওইগুলো পড়তে হবে না। তো শর্ট সাজেশন হিসেবে আপনারা এটা গ্রহণ করতে পারেন এবং আশা করি ইনশাল্লাহ 6টা প্রশ্ন আপনারা 15টা প্রশ্ন তো পড়বেন, 6টা প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষায়
কমন পাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।